আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। তারেক রহমান, আপনি কিভাবে আপনার ভাগ্যকে নির্ধারণ করছেন? ভাগ্য বলতে আপনার মৃত্যু ভাগ্য। বিএনপির বন্ধুদের বলবো, তারেক রহমান সাহেবকে বলবো, আমি কোনো ধরনের ক্ষোভ, কোনো ধরনের আপনার ঘৃণা নিয়ে কথাগুলো বলছি না। দেখুন, আপনার পিতা জিয়াউর রহমান, আমরা তো সবাই জানি, আমি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করে বলছি না। উনি সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে অনেক কুমোকাবেলা করে তো ক্ষমতায় ছিলেন। সেখানে উনি অনেককে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন, এটা তো আর অস্বীকার করবেন না। কু করবে কেন সেটা বলতে পারেন, যে কু করবে কেন, কু করলে তো ফাঁসির দড়িতে ঝুলবে। সত্য কথা, জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে কু করেছে, উনি ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন, এটা ঠিক আছে, সদবোধ। কিন্তু জিয়াউর রহমানকে তো সেই মেরেও ফেলা হয়েছিল। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষের, অর্থাৎ 24-এ আপনারা যে জঙ্গি কোয়ালিশন করেছিলেন, যার যে ষড়যন্ত্রের কথা আজকে কিন্তু সব জায়গায় স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। শুধু বাংলাদেশের মানুষ যখন এগুলো দিন দিন বুঝতে থাকবে, তখন এর ফল আপনারা দেখবেন। হুম, দেখবেন না? 21শে আগস্টের সেই জঙ্গি কোয়ালিশন যেটা হয়েছিল, তাদের মধ্য থেকে আপনারা নির্বাচন করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই যে আপনার প্রধানমন্ত্রিত্ব, ইতিহাস এটা কিভাবে দেখবে? আপনার মা বেগম খালেদা জিয়া কিন্তু সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনাও তা। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার ভাগ্যে কিন্তু সেটা জুটল না। অর্থাৎ একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হননি। তারপরে প্রধানমন্ত্রী হয়ে আপনি অনেকগুলো চটকদার উদ্যোগ নিলেন, যেগুলো মানুষ খুশি হয়েছে। সেখানে দেখা গেল আপনি সহজ সরল পোশাক আশাক পরছেন, আপনার গাড়ি বহর কম থাকছে, আপনার সাথে মানুষ দেখা করতে পারছে। যদিও এগুলো কতটা অর্কেস্ট্রেটেড, কতটা ন্যাচারাল, সেটা তো আপনার বৃহৎ বৃহৎ কার্যক্রমে প্রমাণিত হবে। ইতিমধ্যে খবর বেরিয়েছে আপনার জন্য বাসভবন হবে, সেই বাসভবনে টানেল থাকবে, সেই বাসভবনে বাংকার থাকবে। হ্যাঁ, সত্য কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটা যদি উপযুক্ত বাসভবন থাকে, সেটাতে বাংলাদেশের মানুষের তো আসলে বাধা দেওয়ার কিছু নাই। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না। কিন্তু আপনি যে চেহারাটা দেখাচ্ছেন, যে আপনি যে একটা সাদা শার্ট পরে, ক্যাটস পরে যে কোনো জায়গায় চলে যাচ্ছেন, আপনাকে সবাই ভালোবাসে, আপনার জন্য কোনো বিপদ নাই, তো সেক্ষেত্রে গিয়ে আপনার ওই বাড়ি বানানোর যে কাহিনী বের হয়েছে তার সাথে মিলে? সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার আপনার নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা আছে। আর বাংলাদেশের গরু ছাগল যদি একটা প্রস্তাব দেয়, আমি জানি আমি শুনেছি আপনি এটা এটা এই পাগলামির প্রস্তাব গ্রহণ করেননি। আমি এটাকে পাগলামির প্রস্তাব বলছি, মানে আমি বলছি একটা উপযুক্ত বাড়ি থাকা দরকার। কিন্তু ঢাকা শহর কি চেনে যে পাগলরা এই প্রস্তাবটা দিয়েছে? আপনার বাড়ির নিচে টানেল করলে সেই টানেল কোথায় নিয়ে মুখ খুলতে হবে? আমি তো অন্তত বুড়িগঙ্গা পার করা ছাড়া, কিংবা ওইদিকে গাজীপুর পার করা ছাড়া, এইদিকে ফেনী পর্যন্ত সেই টানেল নিয়ে যাওয়া ছাড়া তো আমি দেখি না কিভাবে টানেলে গিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত হবে। কোন বাড়ি, আপনি যদি বড় একটা বাগান বাড়ি করে, অর্থাৎ এই ঢাকা শহরের মধ্যে বেইলি রোডে সেই বাগানের কোনো এক জায়গা থেকে আপনি টানেলের যদি আপনি মুখ খোলেন, সেখান দিয়ে বের হলে আপনার নিরাপত্তা নিশ্চিত হবে? ঢাকা শহর সম্পর্কে এই গরু ছাগলের কোনো আইডিয়া নাই। যাই হোক, এগুলো হয়তো আপনাকে খুশি করার জন্য লোকজন বলছে, আপনিও খুশি হচ্ছেন। কিন্তু আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনা হলো যে আপনি পারিবারিক জীবন যাপন করছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং সুন্দর। আমার কাছে খুব সুন্দর লাগে, আপনি স্ত্রী কন্যা নিয়ে সিনেমা দেখছেন, নাটক দেখছেন, খুবই ভালো। কিন্তু আপনি ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের কোনো সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারেননি। সমস্যা সমাধানের কোনো 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 ধরনের আপনার সরকারের দক্ষতা আছে, তাও কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু সেগুলোতে আপনি কেন জনরোষে এখনো পড়েননি? প্রথমত আপনি নতুন, আপনি এসেছেন 1.5-2 মাস হলো।
এখনই দোষ দেওয়া যায় না। দ্বিতীয় হলো, বাংলাদেশে কোনো মিডিয়া কাজ করে না, কোনো সংবাদপত্র কাজ করে না। এই যে হামে শিশু মৃত্যুবরণ করছে, সেই খবর কিন্তু এখন আর মিডিয়াতে নাই। কত শিশু মারা গেছে আপনি কি জানেন? আপনি নিজেও জানেন না। আপনি যদি আপনার পক্ষ হয়ে মিডিয়াগুলো যে ব্ল্যাক আউট করে ফেলছে খবরগুলা, এটা আপনার জন্য কাল হবে। এটা কিছুদিন থাকবে, কিন্তু আপনার জন্য কাল হবে। ইউনূসের সময় ওরা সব এই কাজ করেছে। আর এই যে হামের শিশু হত্যার জন্য তো আপনি আপনি দায়ী তো না, দায়ী তো ইউনূস। কিন্তু আপনারা চেয়েছিলেন শেখ হাসিনা সরকারকে দায় দিতে। পরবর্তীতে শেখ হাসিনার কর্মীরা দেখিয়ে দিয়েছে যে বিশ্বের মধ্যে শিশুদের টিকা প্রদানে শেখ হাসিনা বিশ্বে 1 নম্বর ছিলেন। পরে ইনিয়ে বিনিয়ে আপনারা যা বলছেন সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে তারেক রহমান? তারপরে আপনার আপনার আপনি যখন সিনেমা বা নাটক দেখতে যাচ্ছেন, যেটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা ছিল, আপনার পেট্রোল পাম্পের চারিপাশে লাইন আর লাইন। আমাদের প্রধানমন্ত্রী যদি এই ধরনের সুন্দর সুন্দর কাজ করেন, আমাদের তো ভালো লাগে। কিন্তু তার জন্য বাংলাদেশটাকে তো সেইভাবে গঠন করতে হবে। অর্থাৎ সে বাংলাদেশে সেই প্রতিদিন যে আপদ বিপদ তৈরি হচ্ছে, সেগুলো তো আপনার দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। কিভাবে আপনি দক্ষতার সাথে মোকাবেলা করবেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সরকারের সবকিছু নিয়ে ব্যস্ত, কিন্তু উনি ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো কাজ করে না। সেনাবাহিনী এখনো রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছে আপনাদেরকে। তারেক রহমান, আপনি কি চান যে সেনাবাহিনী আপনাকে আগামী 4 বছর 5 বছর পাহারা দিয়ে রাখুক, নাকি দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবেন? দ্রব্যমূল্য, বাংলাদেশের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ, এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি বিভিন্ন কার্ডের রাজনীতি করছেন, যেটা মূলত শেখ হাসিনা করে গেছে অলরেডি। মানে কি রাজনীতি না, নীরবে নিঃশব্দে শেখ হাসিনা কত কিছু করেছে বাংলাদেশে, সেগুলো আপনি অনেক অনেক ধরনের আপনার আয়োজন করে ঢাকঢোল বাজিয়ে প্রচার করে আপনি সেগুলো দেখাচ্ছেন। কিন্তু জনাব তারেক রহমান, এগুলো দিয়ে আপনি সরকার কিভাবে চালাবেন? আপনার সরকারের আমি 2-3টা মন্ত্রী, সালাউদ্দিন সাহেবকে তো এখন আর ইফেক্টিভ দেখি না। আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে আপনার দলের মহাসচিবকে মন্ত্রী করেছেন, সুন্দর। কিন্তু আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চালাবেন? সেখানে তো আমি যা দেখি, আপনার সেই সেই খলিল রহমান, আপনার আপনার উপদেষ্টা, উনি নাকি আবার আপনার বন্ধু। আপনি নিশ্চয়ই তাহলে আরো ভালোভাবে চেনেন ওনাকে, হুমায়ুন কবির। আর আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যার সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাই না, ছোট মানুষ। এরা কেউ তো সব মিলে আপনার এই যে আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রী ছিল মোমেন সাহেব, তার সত্য কথা বলতে কি, তার এইগুলো সবগুলাকে আপনি জড়ো করলেও মোমেন সাহেবের এক হাতের লেখাপড়া জ্ঞান বুদ্ধি এদের নাই। আর খলিল রহমান সম্পর্কে তো আপনি ভালো জানেন, কেন আপনি তাকে গিলেছেন, কেন, মানে কার অনুরোধে। আপনার সরকারের কিন্তু বিপদ প্রচুর। এই বিপদগুলো থেকে আপনি যদি বাঁচতে পারতেন, আপনি যদি আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতায় আসতেন। আমি কেন আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতার কথা বলছি? হ্যাঁ, এখানে তো আপনি ধরেই ফেলছেন যে তুমি আওয়ামী লীগ সমর্থন করো, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, এই জন্য আওয়ামী লীগের জন্য সুবিধা চাচ্ছ। সত্য কথা, আমি চাচ্ছি। কিন্তু এটা এত কাঁচা চাওয়া, আপনিও জানেন যে আপনি এত পাকা মানুষ, আপনি তো সেদিকে যাবেন না, তাই না? তাহলে এই চাওয়ার কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে রাজনীতি করে আপনি দেশের উন্নতি করতে পারবেন? আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সম্মান দিতে হবে, আদর্শটাকে সম্মান দিতে হবে। সেই সম্মান কি আপনি যেই পদ্ধতি, যেই আপনার যে রাজনৈতিক বিশ্বাস, সেটা কি দিতে পারছেন? হ্যাঁ, পারতেন। আপনি যে বিদেশে বসে বা এসে একটা কথা বলেছিলেন, পরে যেটা কাটছাট করেছেন, আপনি বলেছিলেন বাংলাদেশ হবে সবার, বাংলাদেশ হবে আস্তিকের নাস্তিকের, মুসলমানের, হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, বাংলাদেশ হবে সব ধরনের মানুষের, পাহাড়ে যারা বসবাস করে তাদের, সমতলে যারা বসবাস করে তাদের। আপনি তো একেবারে, আপনি ওই যে মার্টিন লুথার কিং জুনিয়র, তাকে আপনি ঘোষণা করেছেন যে তিনি তার আদর্শ। সে আদর্শ তো আপনি বলেছিলেন। আপনি কি আপনার ওই বাণী প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো 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 উদ্যোগ নিয়েছেন তারেক রহমান? তো নেননি।
আর এইদিকে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি যে দিকে যাচ্ছে, আপনি শুধু তো এটা ইরান যুদ্ধের দোষ দিয়ে পারবেন না। ইরান যুদ্ধ তো কয়েকদিন পরে থেমে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের যে দুঃখ কষ্ট শুরু হয়ে গেছে 2024 সালে জঙ্গি উত্থানের পর থেকে, সেই দুঃখ কষ্ট সামলানোর জন্য আপনি কি করবেন? আপনার কি কিছু করার সক্ষমতা আছে? আপনি ইতিহাস ঠিক করতে পারতেন, আপনি রাজনৈতিক সমঝোতা করতে পারতেন, আপনি কিন্তু কিছু করেননি। আপনি এখনো ধরে নিচ্ছেন যে যেহেতু বিএনপি বড় ধরনের একটা সেই সেই অ্যারেঞ্জড মেকানাইজড নির্বাচনে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে, আপনি সব উতরে যাবেন, আপনি হয়তো একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, কিন্তু আপনার কোনো বিপদ কিন্তু কাটবে না। বিপদ কাটবে না এক হলো যে আপনার পিতার মতো আপনার ভাগ্য বরণ করতে হতে পারে। কারণ হলো বাংলাদেশে আপনি এখন আর্মিকে আপনার বন্ধু মনে করেছেন, আপনার পিতা আর্মিকে বন্ধু মনে করতো কিনা আমি জানি না। তারপরে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আপনার রাজনৈতিক সহযোগী করেছেন। স্বাধীনতা বিরোধীদেরও কিন্তু মানুষ খুন করে ফেলার কিন্তু তাদের কিন্তু ইতিহাস আছে, সেনাবাহিনীর মানুষ খুন করে ফেলার ইতিহাস আছে। দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের কিন্তু এসব ইতিহাস নাই। আপনারা যত অপপ্রচার গ্রহণ করেছেন, দিয়েছেন, শেখ হাসিনা সরকারের সময় তো কোনো 21শে আগস্ট হয় নাই। শেখ হাসিনা বাংলাদেশের যত বড় বড় সমস্যা সমাধান করেছে দেখান তো। সেই পদ্মা সেতু নির্মাণ বলুন, সেই অবকাঠামো নির্মাণ বলুন, ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করা বলুন, মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণ করুন বলুন, পার্বত্য চট্টগ্রামের সেই চুক্তি, গঙ্গার পানি চুক্তি, দেখেন তো খালেদা জিয়া বা আপনার বা জিয়াউর রহমানের একটা একটা বড় অবদান দেখান তো। আপনাদের সময় ওই 10 বছর কিন্তু অর্থনীতি কিন্তু স্থবির হয়েছিল, এখন স্থবির হয়ে থাকবে। আমি জানি না আপনার বর্তমান অর্থমন্ত্রী কি করবেন। আগের অর্থমন্ত্রী কিন্তু উনি কিন্তু ছোট অর্থনীতিতে বিশ্বাস করতেন, সাইফুর রহমান। কেন ওনাকে সবাই এত বড় অর্থমন্ত্রী বলে আমি জানি না। বাংলাদেশের অর্থনীতিকে বড় করেছেন তিনজন: শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত এবং আপনার আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান। তাদের একটা ভীষণ ছিল, জ্ঞানী মানুষ ইনারা। আপনি কি এই ধরনের জ্ঞানী মানুষের সমাহার করে বাংলাদেশের অর্থনীতিটাকে বড় করতে পারবেন? গরিব মানুষের জন্য কিছু করতে পারবেন? আপনি পারবেন না। আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারবেন না, এটা বাংলাদেশ পেছনের দিকে যাবে। আপনার সরকারের অতি দুর্বল সব দিক থেকে। আর আপনি তো জানেন কিভাবে আপনি দুর্বল, আপনি জানেন। আমি এগুলো স্পেকুলেট করে বলতে চাই না। বিভিন্ন বিদেশিদের সাথে আপনার কি ধরনের সন্ধি হয়েছে সেগুলো আমি স্পেকুলেট করতে চাই না, কিন্তু এগুলো তো আপনি ভালো জানেন। আপনি যদি মানুষের অর্থনৈতিক উন্নতি না করতে পারেন, আপনি যদি মানুষকে নিরাপত্তা দিতে না পারেন, দেখুন কয়দিন আগে আপনার শাসনামলে একটা পীর, বলা হচ্ছে কথিত পীর, আধ্যাত্মিক একটা মানুষকে জনগণ গিয়ে পিটিয়ে মেরে ফেললো। আপনি ইউনুসের ধারাবাহিকতা কিন্তু রক্ষা করে চলেছেন। ইউনুসের সময় কিন্তু কবর থেকে মানুষ তুলে সেই কবর মানে সে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের রাস্তায় পিটিয়ে মারা হয়েছে। আপনি সেটা অব্যাহত রেখেছেন, আপনি এটা সামলাতেও পারবেন না। কারণ আপনাকে সামলাতে হলে বাংলাদেশের এই অশুভ শক্তিদের সাথে থেকে আপনি এগুলা পারবেন না। আপনাকে দিন দিন জঙ্গিরা কবজা করবে। এর শেষটা কি জানেন তারেক রহমান? আপনি যে পথ নিয়েছেন, যেটাকে আপনি অতিশয় বুদ্ধিমানের পথ বলেছেন, সেটাতেই বোধহয় আপনি ফেটেড। ফেটেড মানে সেখানে আপনার ভাগ্য নির্ধারিত হবে। ফলে আপনি হয়তোবা একজন ফেটালিস্ট। ফেটালিস্ট পজিটিভ অর্থ হতে পারে, নেগেটিভ অর্থ হতে পারে। তবে আপনার যে বিকাশ আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই, সেটা এখনো আশা করলাম যে রাজনৈতিক নেতা হিসাবে আপনার একটা বিকাশ ঘটেছে, আপনি সেটা দেখিয়ে দিবেন। নিজেকে শুধু নিজের ভবিষ্যৎ নিরাপদ করবেন তাই না, নিজেকে একজন স্টেটসম্যান রূপে আপনি বের করে আনবেন। তার জন্য কি করা দরকার সেটা চিন্তা করে দেখতে পারেন, কিন্তু আপাতত আমি কোথাও কোনো আশার আলো দেখছি না। ভারতের দালাল তো সে। ভারতের দালাল আমরা তেল আনে কারা? ভারতের দালাল আমরা তিনজন। তো ভারতের সাথে যায় প্রীতি করে কারা? ভারতের দালাল আমরা কার পাপ চিকিৎসা করে ভারতে যায়? ভারতের দালাল আমরা কারা ভারতের কাছে বিনা দাওয়াতে চলে গেছে এখন? ভারতের দালাল আমরা জামাতের আমির কি বলছিল যে সবার আগে আমরা ক্ষমতায় গেলে ভারতের সম্পর্কে প্রায়োরিটি দিব। আমরা বলেছি পাকিস্তানি দালালেরা এদের খুব সিট লাগে। আচ্ছা, ভারতের নাগরিকদের বের করে দিবে, তার সমস্যা কি? কি সমস্যাটা? আপনি বাংলাদেশে আপনি ভারতীয়দের জায়গা দিবেন?
চাকরি করতে আইছে বৈধ কাগজ নিয়ে তাতেই ফালাফালি শুরু করে দিচ্ছেন। ফালাফালি শুরু, এরা হলো, এরা কিন্তু আবার পেয়ারা পাকিস্তানি। আচ্ছা, আফগানিস্তান যে 32 লাখ লোক বের করে দিল, তখন এত সিটাচিটি চিকরি করে কেন? আফগানিস্তানে মুসলমান ভাই ভাই, ভারত তো হিন্দু রাষ্ট্র, মুসলমানদের কেন জায়গা দিবে? পাকিস্তান তো আফগানিস্তান ভাই ভাই। 40 বছর এখানে থাকছে, ঘেটি ধরে বের করে দিল কেন 35 লাখ? তখন উনি কোথায় ছিলেন? আপনি জান না সৌদি আরবে যায় আপনি বিনা ভিসাতে থাকেন, নাগরিকত্ব দূরের কথা। আপনি জান না মিডিল ইস্টের একটা দেশে গিয়ে আপনি বিনা ভিসায় থাকেন না, কয়দিন থাকতে পারেন কিনা? তো ভারত আপনাকে কেন জায়গা দিবে? ফাজলামি করার জায়গা পায় না? আর কিছু বলে ভারত মানে এদের ভারতের মানে ভারতের পক্ষে গেলে, আমি বলছি তো, একটা পোস্ট দিয়েছি যে আল্লাহ যদি ভারতের পক্ষ নেয়, এরা আল্লাহর অস্বীকার করবে। এরা হলো এত তীব্র ভারত বিরোধী। এদের ভারত বিরোধিতা কেন জানেন? মুক্তিযুদ্ধ। এদের ভারত বিরোধিতা কেন জানেন? 71 আমাদের সহযোগিতা করছে। এরা ভারত বিরোধী কেন জানেন? কেন এরা পাকিস্তানি? এরা কেন ভারত বিরোধী জানেন? কারণ ভারত আমাদের 1 কোটি মানুষকে সহায়তা করছে। এরা ভারত বিরোধী কেন জানেন? কারণ তাদের বাপ দাদার পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে মুক্তিযুদ্ধের সহায়তা। তাই এদের বুকে বেদনা থাকবেই, আমাদের দালাল বলবেই। বঙ্গবন্ধুকে তো ভারতের দালাল বলেছে, ওটা তো হিসেবই নাই। মৌলানা ভাসানীকে ভারতের দালাল বলা হয়েছে, মৌলানা তর্ক বাগিশকে ভারতের দালাল বলা হয়েছে, হোসেন শহীদ সরওয়ার্দীকেও ভারতের দালাল বলা হয়েছে। কারে বলে না? এদের বিরুদ্ধে গেলেই ভারতের দালাল। এখন তো বিএনপিরও ভারতের দালাল বলে জামাতি লোকেরা। এখন এদের যে ভারতের দালাল কে আর কে নয়, আমরা কেমনে বুঝবো? সোরে হালি, এক সোরে আলাপ, বিয়া করে আরেক সোরের শালি। তো এরা মিলকে জুলকে কার সাথে কি করবে না করবে এখন কিছুই বলবে না। কিন্তু এই বৈঠকটা যদি মানে এটা যদি আবার আওয়ামী লীগ করতো, তাহলে এতদিন দোষ হয়ে যাইতো, মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো। তো এরা যা করবে সবই জায়েজ। এখন খলিলুর রহমানকে আমরা জানি, তিনি যে মার্কিন পাপেট, মার্কিন গোলাম ইবনে গোলাম, পাপেট করলে ভুল হবে, গোলাম ইবনে গোলাম, এটা সবাই জানে। তো যে নেটিজেনরা যারা বলেছে যে ভারত সফরে আপডেট দিতে গেছে, একেবারে মন্দ বলেন নাই। তবে আমরা বুঝে উঠতে পারি না যে দেশের দর্শকরা যদিও প্রশ্ন করে, যারা অনুমতি নিতে হয় তেল কিনতে, কোন দেশ থেকে তেল কিনবেন, কবে শুনবো যে বিবির সাথে শুইতে কখন অনুমতি নিতে হবে? শ্বশুর বাড়ি যেতে তো অনুমতি নিতেই হবে। কবে শুনবো যে বউয়ের সাথে কখন ঘুমাবে শুবে, সেই অনুমতি নিতেও যাইতে হবে ওই দেশের কাছে। তাদের কাছে তো তারা যাবেই। এই দেশে এমনি তো আর এই সরকারকে আমি মুসলেকা সরকার বলি না, এমনি তো এদের আমি মুসলেকা মন্ত্রী বলি না, এমনিতেই তো আমি মুসলেকা প্রধানমন্ত্রী বলি না, এমনিতেই তো আমি এটাকে মুসলেকা বিরোধী দল বলি না। আপনি জামাতকে কথা বলতে শুনেছেন এখন? টু শব্দ ঠিক করতে দেখেন, এটা নিয়ে দেখবেন না কেন? কারণ ওই যে বললাম, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করতেছে আরেক চোরের শালি। তো এটা তো গোপনই থাকবে। একটা ভদ্রলোকের বিয়ে হইলে না সেখানে আলোচনা হবে, শুধু ঘটনা বিভিন্ন জায়গায় আলোচনা হবে, মানুষকে জিজ্ঞাসাবাদ করবে। এরা জিজ্ঞেস করবে না, কারণ চোরের কাছেই চোরের শালি বিয়ে করবে, এখন কে কাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করতে যাবে না, দরকারও নাই। তাই তারা চুপচাপ। আর আপনি যেটা বললেন যে ভারত সফরের যে আপডেট, আর তারা এই যে গোপন করতেছে, সংসদে এটা নিয়ে আলোচনা না করে রাষ্ট্রদূতের, ঠিকই তো আছে। গোলাম তো প্রভুর কাছেই যাবে, তাই না? আপনার বাড়ির কামলা কই থেকে ঘুরে আসলো, সন্ধ্যার পরে তো আপনার কাছে কৈফিয়ত দিতে হবে, কিরে তুই কই গেছিলি? প্রত্যেকদিন তুই সন্ধ্যার পরে গরু টরু রাইখা খাওয়া দাওয়া করে ঘুমাস, আজকে দেখি রাত 10টায় আসলি। মন্ডল সাহেব, আমি তো ওই যে পাশের বাড়ির ফরিদ কাহার সাথে আমি তো একটু যাত্রা দেখা করে গেছিলাম, কৈফিয়ত দিতে হবে না? তো কৈফিয়ত দিছে, তখন আপনি দেখলেন ও ফরিদ তো আমার পরিচিত, তাহলে ওর সাথে যদি যাত্রা দেখে থাকে আমার কামলা, সমস্যা নাই। বিষয়টা এরকম। তো কৈফিয়ত তো দিতে হবে, কারণ তাদের গোলাম তাদের কাছে কৈফিয়ত দিবে না তো আমার কাছে কৈফিয়ত দিবে? তারা কি অন্য দেশের কাছে কৈফিয়ত দিবে? তারা তো যার গোলাম তার কাছে কৈফিয়ত দিতে গেছে, দিবে। জি। প্রিয় দর্শক, আমার মনে হয় গতকাল দুটো ভাইরাল ভিডিও আপনাদের নজরে এসেছে। একটি তো মহা ভাইরাল, সেটি হচ্ছে তারেক রহমান বলছে 1979 সালে মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে, নিজের হাতে ধানের শীষ প্রতীকটা উঠিয়ে দিয়েছিলেন 1979-এর ইলেকশনে। সবাই এটা নিয়ে হাসাহাসি করেছে যে মাওলানা ভাসানী মারা গেছেন 1976 সালের 17ই নভেম্বর, ইলেকশন হয়েছে 1979 সালে। তো মৃত্যুর 3 বছর পর জম্বি হয়ে বা জিন্দা লাশ হয়ে এসে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ উঠিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নাই, এবং তারেক রহমান মিথ্যা কথা বলেছে, এটা নিয়ে হাসাহাসি হয়েছে। আরেকটা ভিডিও যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির এক যুব দলের এক কর্মী নয়ন, সম্ভবত তার নাম, নয়ন বলছে মুক্তিযুদ্ধের সময় বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষেই অবস্থান করছিল। হাসাহাসি যেই কারণে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় তো বিএনপি দলটাই ছিল না, কারণ বিএনপি দলটা হয় 1978 সালের খুব সম্ভবত সেপ্টেম্বরের 1 তারিখে।
কিন্তু আমি কিন্তু তারেক রহমান এই যে 3 বছর পরের আগের মিথ্যা কথা বলেছে মাওলানা ভাসানীকে নিয়ে, আমি ওই জায়গাতে আসতে চাই না। ইতিমধ্যে তাকে নিয়ে মিম চলছে, ফান চলছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে, দিস ইজ দ্য ওয়ে তারেক রহমান ইতিহাসকে ডিস্টর্ট করে, বিএনপি ইতিহাসকে ডিস্টর্ট করে। আপনারা এখন ধুম করে জানতে পারলেন বলেই আসলে ওকে ধরতে পারলেন যে মাওলানা ভাসানী তো মারা গেছে 1976 সালে। একইভাবে এই যে স্বাধীনতার ঘোষণা, প্রথম রাষ্ট্রপতি, ঠিক একইভাবে এই ছেলেদের, বাচ্চাদের মগজ ধোলাই করেছে। বাচ্চারা এতদিন কেন কনফিউজ হয়ে গেছে, প্রজন্ম কেন কনফিউজ হয়ে গেছে? কারণ এতদিন পর্যন্ত স্বাধীনতার অবদানের কথা যখনই বলছে তখন তো জিয়া রহমান বেঁচে ছিল, ফলে আপনারা বুঝতে পারছিলেন না আসলে ঘটনাটা কি। এখন যেহেতু মাওলানা ভাসানী মারা গেছে, জিয়াউর রহমানের ইলেকশনের 1979 ইলেকশনের 3 বছর আগে যেহেতু মাওলানা ভাসানী মারা গেছে, তাই আপনারা চট করে ধরে ফেললেন। কারণ একজন মিথ্যুক যখন বারবার বারবার মিথ্যা বলতে থাকে, সে ওই মিথ্যা বলার লাইসেন্সটা পেয়ে বা মজা পেয়ে যাওয়ার ফলে এমন সময় এমন একটা মিথ্যা কথা বলে যেটা আর রিকভার করতে পারে না। ফলে আমি শুধু আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করছি, ঠিক এই পদ্ধতিতে এরা বারবার বারবার মিথ্যা কথা বলে একটা অসম্ভব একটা ঘটনাকে তারা সত্যিতে পরিণত করতে চায়। আজকে থেকে 5 প্রজন্ম পরে এই মিথ্যাটা যদি ওরা ক্রমাগত বলতে থাকে, 5 প্রজন্ম পরে ওই প্রজন্ম হয়তো বা বিশ্বাসই করবে না যে মাওলানা ভাসানী 1976 সালে মারা গেছে। তারা বলবে না, আমাদের কাছে অমুক পত্রিকার প্রমাণ আছে, তমুক পত্রিকার প্রমাণ আছে, এই যে দেখেন টিভি রিপোর্ট আছে, আসলে মাওলানা ভাসানী মারা গেছে হচ্ছে 1979 সালের বা 1980 সালে। সো এটাই আমি দেখাবো, এটাই আমি বলবো যে এরা ইতিহাসকে প্রথমে চাপ দেয়, ধরে মিথ্যা কথা বলে, তারপর এটা বারবার বারবার বলতে থাকে। আর এই যে নয়ন ছেলেটা যদি পালের গোদা মিথ্যুক হয়, তাহলে তার শাগরেদ মিথ্যুক হবে না কেন? মুক্তিযুদ্ধের সময় বিএনপি বলে কোনো দল ছিল? তখন পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছে একটা অধিকাংশ অংশ, আওয়ামী লীগ করেছে বা অনেকে আওয়ামী লীগ করেনি, অন্য দলে ছিল, পরবর্তীকালে গিয়ে তারা হয়তো বা বিএনপি করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো সব এক ডাকে জয় বাংলা, বঙ্গবন্ধু। তখন বিএনপি কোত্থেকে এলো? কারণ নয়ন একটা মূর্খ, ও গাড়ি পোড়াতো, ও গাড়ি পোড়ানোর সম্রাট। ঢাকা শহরে যত গাড়ি পোড়ানো হয়েছে এটা ও পুড়িয়েছে। এটা আওয়ামী লীগ আমরা নানানভাবে দেখিয়েছি, ও জেলে ছিল। এই গাড়ি পোড়ানোর সন্ত্রাসী এর থেকে ভালো কিছু বলতে পারবে? অন্তত পক্ষে আমার তা মনে হয় না। কিন্তু আমাকে ওকে আসলে সন্ত্রাসী প্রমাণ করার আমার দরকার নাই। গাড়ি পোড়ানোর কথাও আমি আসলে ফোকাস করতে চাই না। আমি ফোকাস করতে চাই শাগরেদ। নেতা যেমন, শাগরেদও তেমন, ওদের ইতিহাসটাও তেমন। সুতরাং প্রজন্মের সামনে পরিষ্কার যে জলজ্জান্ত একটা লোক 3 বছর আগে মারা গেছে, তাকে 3 বছর পরে কবর থেকে উঠিয়ে এনে বলছে এই ধানের শীষ তার, অথচ ধানের শীষটা যে তারা চুরি করে নিয়েছে অন্যের। আমি বারবারই বলেছি, জিয়াউর রহমান কিংবা বিএনপির একটাই কাজ, অন্যের রাইট, অন্যের কোনো ক্রেডিট এগুলোকে চুরি করা, এমনকি অন্যের একটা মার্কাকে পর্যন্ত চুরি করে ফেলেছে। আমি শুধু এটাই প্রজন্মকে বলবো, এটাই বিএনপি, ঠিক এইভাবে তারা মিথ্যাচার করে। অজিত ডোভাল আর দুজনে ডিনার করেননি, বাকিরা যুক্ত হয়েছিলেন যারা তাজমহল হোটেলে তারা ছিলেন। এবং বাকি আলোচনার মধ্যে অবশ্যই যে আলোচনাটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ। সেটা তো আমি দেখলাম যে কিছুটা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রী ঢাকার কিছু লোককে বলেছেন যে তারা এই কথাটা বলে এসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া। এবং কিন্তু যেটা তারা বলেছেন যে আলোচনাটার কথাটা উনি হুমায়ুন কবির প্রকাশ্যে বলেননি, যেটা এখানে বলেছেন, উনি না, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের একটা বাংলাদেশের স্থান আছে, সেই স্থানটা তারা দিতে আগ্রহী, কিন্তু সেটা শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা হলে তাদের হয়তো তারা তার জায়গা দিতে পারে না আর কি। এটা একটা বড় আলোচনা হয়েছে। সেই আলোচনাটা তো ভারতের কিছু করার নেই। শেখ হাসিনাকে সরে গিয়ে অন্য কাউকে নেতৃত্ব দিতে তারপর দেবেন কি দেবেন না, সেটা শেখ হাসিনা ডিসাইড করবেন, তো ভারত ডিসাইড করবে না, আমরাও তো ডিসাইড করবো না। এখন সেটা আমরা জানি না যে শেখ হাসিনা এই বিষয়ে কি ভাবছেন। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই এই বিষয়ে খোঁজ রাখবো, তখন জানতে পারলে নিশ্চয়ই জানাবো আর। সুতরাং মধ্যে আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথম একটা আলোচনা, যে আলোচনা নিউ, যে বাংলাদেশ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আলোচনার প্রসঙ্গে আর ভারতের যে বিবৃতি, দুটোর মধ্যে ফারাক আছে। বাংলাদেশের আলোচনায় বলা হয়েছে তারা হাজির হত্যাকারী শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছেন। ভারতের বিবৃতিতে তার কোনো উল্লেখ নেই।
উল্লেখ নেই একটাই কারণে যে ভারতের এটা কোনো সিদ্ধান্ত নেই, সেই জন্য তার উল্লেখ নেই। তারা একতরফা বলেছেন ওইটা ডোমেস্টিক কনস্টিটিউন্সিকে বোঝানোর জন্য আমরা কিন্তু দাবিটা তুলেছি। এটা আমি জানি যেখানেই তারা যাবেন, মরিশাসে গেছেন সেখানে ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে একই কথাই বলেছেন। শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছে, এটা তারা বলে যাবেন। কিন্তু যেটা ভারতে বলেছেন সেটা সেখানে বলছেন না। সেটা হচ্ছে এই বিষয়টা একমাত্র দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জরুরি বিষয় নয়। এটা থাকবে। কিন্তু এটা ছাড়াও আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৭০-৭২টার মতো বাইল্যাটারাল মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো ধীরে, ধীরে যেমন গঙ্গা চুক্তি যদি করতে হয়, এরকম তো হঠাৎ এসে হবে না চুক্তি। সেটা যৌথ নদী কমিশনের বৈঠক বসতে হবে। সেই বৈঠকে আলোচনা হবে। সেই বৈঠকে আলোচনা থেকে একটা নির্দেশে সেটা পৌঁছবে একটা জায়গায়। আর তোমার অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো আছে যে বাণিজ্যে তারা মনে করছে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হোক। সেটার ব্যাপারে তো ভারতের বাণিজ্য মন্ত্রী তো দেখাই করেনি। বাণিজ্য ঘোষণা হয়েছিল কিন্তু বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তার বিকেল ৩টেয় বাণিজ্য ভবনে বৈঠক। সেটা হয়নি কিন্তু বৈঠকটা। কারণ বাণিজ্যের ক্ষেত্রে এখনই কোনো সুযোগ সুবিধা দেওয়ার কথা ভারত হয়তো ভাবছে না। আরেকটু দেখতে চাইছে, আরেকটু অপেক্ষা করতে চাইছে, আরেকটু বুঝে নিতে চাইছে। কিন্তু একেবারে উপেক্ষা করা হচ্ছে না। এটা ঠিকই। সম্পর্কটা রাখার ক্ষেত্রে কেউ যদি দাবি মানে মনে করেন যে এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যমেই দেখছি এটাকে একটা বিশাল ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। আমি তো ইতিবাচক কিছু তো খুঁজে পাইনি। একটা সম্পর্ক তৈরি হলো নতুন করে। এবং যেহেতু বলেছেন পররাষ্ট্র শূন্য থেকে শুরু হোক। কারণ শূন্য কেন? কারণ ইউনূস সাহেব তো গোটাটাকে সামনে নিয়ে গিয়েছিলেন সম্পর্কটাকে। তিনি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলছিলেন। তো সেইগুলোতে এখন তোমার একটা কি দাঁড়ায় আরকি। ফলে এটা এখন এরকম নয় যে তাকে উপেক্ষা করা হচ্ছে বা ভারত উপেক্ষা করবে এরকম কোনো বিষয় নয়। কারণ ভারত চায় এটা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়েছে। তারা চান যে আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের রাজনীতিতে স্থান দিতে হবে। এই দলটির কারণে বাংলাদেশের সৃষ্টি এই দলটিকে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রাখা ঠিক নয়। বাকি দলটা তো তৈরি হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার কথা। আর আওয়ামী লীগ তৈরি বলেছে বাংলাদেশ। তাই না? দুটোর মধ্যে ফারাক আছে না? একটা দলের জন্ম ক্যান্টন থেকে। আর একটা দলের জন্ম আন্দোলন থেকে, মানুষের সংঘর্ষের মাধ্যমে। ফলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন এটা দেখা যাক তারা কিভাবে এটাকে রিঅ্যাক্ট করেন, কিভাবে তারা এটাকে দেখেন। ভবিষ্যতে ফলে আরো কিছু মানে এই মুহূর্তে আমি বলছি যে একটা যোগাযোগ হয়েছে। যোগাযোগটার মধ্যে অনেক কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু সবটা একটু ইতিবাচক দারুণ ব্রেক থ্রু এরকম একটা কিছু আমার এখনো মনে হয়। আরেকটু সময় লাগবে। তো এনসিপির নেতা তার বাবা সমস্যা হয়ে পড়েছেন চিকিৎসা। তাই না? সে তো বড় নেতা। ইচ্ছা করলে তো সে তো সিঙ্গাপুর অন্য কোথাও যেতে পারত। তাই না? কিন্তু ভারতের চিকিৎসা ডাক্তারদের উপর ভরসা তার অনেক বেশি। তবে তাকে যদি আসতে হয় এটাই তো বড় সিগন্যাল না? এটাই বড় সিগন্যাল। ভারতে একেকজনকে একেক রকম ভাবে ইন্টারভিউ দিয়েছেন। এনডিটিভিকে ইন্টারভিউ দিয়েছেন, উনি হিন্দুকে ইন্টারভিউ দিয়েছেন। ভিওন বলে একটি চ্যানেল যারা কভার করতে গিয়েছিল তাদের ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এটাই তারা বলেছেন যে ২ দেশের সম্পর্কের মধ্যে বিশেষ করে তারা যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে যে বর্তমান যে তেলের সংকট এই যুদ্ধের কারণে এটা চান যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে সমাধান করুক। সমাধান তাদের নিজেদেরটা। কি সেটা? কারণ বাংলাদেশের চট্টগ্রামে তো একটা তেল শোধনাগার আছে। এখন রাশিয়া থেকে যদি তেল আসে, কাল যদি বাংলাদেশকে দেওয়া হয়, সেই চট্টগ্রাম শোধনাগারে তেল শোধন করার কোনো ক্ষমতা নেই, বৈজ্ঞানিক ক্ষমতা। কিন্তু তারা চান যে ভারতে তারা সেই তেলটাকে শোধনাগার করে ভারত থেকে যদি তেলটা পাঠানো হয় বাংলাদেশে। এরকম একটা বিষয় এই ধরনের যদি কথাবার্তা হয়ে থাকে না এটা এখনো আমি বলতে পারব না। এটা আরেকটু খোঁজ নিতে হবে। ওখানে যে রাশিয়ার তেল যেটা এলেও যদি কাল যদি পৌঁছেও দেওয়া হয়, সেটা তো শোধন করতে পারবেন না। এই ক্ষমতা নেই। তো সেটা করতে হবে ভারতকে। ভারতকে তারপরে আমি কিন্তু বহু জায়গা থেকে খবর পাচ্ছি যে বাংলাদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংকট এবং লোডশেডিং শুরু হয়ে গেছে। ভারত থেকে বিদ্যুৎ যেটুকু যাওয়া যাচ্ছে তারা চাইছেন যে আদানি যে বিদ্যুৎটা দিতেন সেটা যেন সম্পূর্ণ দেন। তাহলে চেষ্টা করবেন কি করে টাকা মিটিয়ে দেওয়া যায়। সেটা তারা হয়তো চেষ্টা করবেন। আ এমনকি সেটা এখনো প্রকাশ্যে কেউ বলেননি আমি এটাও শুনেছি তারা ভারত থেকে কিছু সফট লোনও পেতে চান। যে আমরা এখন ধার দিন পরে মিটিয়ে দেবো।
এখন সেগুলো কোনো এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি বলতে পারছি না। কিন্তু এগুলো আলোচনার সব পরিপ্রেক্ষি মূল পরিপ্রেক্ষিতটা ছিল যে আমাদের বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকে। এখন যেন আপনারা থাকেন।